হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 5-এর একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা গল্প, ক্লেভার মাঙ্কি। তো পড়া শুরু করার আগে কতগুলো ইনফরমেশন দিয়ে রাখা ভালো। ক্লেভার মাঙ্কি, ক্লেভার মানে ওয়াইজ, মানে জ্ঞানী, মাঙ্কি মানে বাঁদর, মানে খুব জ্ঞানী একজন বাঁদরের ব্যাপারে এখানে বলা হচ্ছে। তো গল্পটা শেষে একদম গেলে তোমরা দেখতে পাবে যে গল্পটার সোর্স সম্পর্কে লেখা আছে। সোর্স কি বলেছে এই গল্পে, যে ফ্রম দ্য বেস্ট অফ দ্য জাতকা টেলস, মানে জাতক গল্পে যতগুলো বেস্ট জাতকের গল্প আছে তার মধ্যে একটা হচ্ছে এটা ক্লেভার মাঙ্কি গল্প। তো জাতকা টেলস সম্পর্কে সকলেই অল্প বিস্তর তোমরা জানতে পারো বা জানো, তবুও আমি একটু বলে রাখি। জাতকা টেলস হচ্ছে যে এই মনে করা হয়, কথিত আছে যে বুদ্ধদেব জন্মগ্রহণের আগে তিনি অনেকবার জন্মগ্রহণ করেছেন এবং বিভিন্ন অ্যানিমালস হয়ে জন্মগ্রহণ করেছেন। তো সেই নিয়ে অনেক গল্প আছে। তারই মধ্যে একটা খুব বিখ্যাত গল্প এই বাঁদর আর ক্রোকোডাইলের গল্প, মানে কুমিরের গল্প। তো সেইখান থেকেই নেওয়া হয়েছে এই গল্পটি, দ্য ওয়াইজ, মানে ওয়াইজ মাঙ্কি, তো ক্লেভার মাঙ্কি, সরি। তো এখানে পুরো গল্পটা পড়ার পরে, বা আমি আজকে গল্পের ফার্স্ট ইউনিটটা পড়াতে চলেছি, সেটার পরে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পুরো গল্পটা শেষ হয়ে যাবে, সেকেন্ড আর একটা ক্লাস নেব, তাতেই শেষ হয়ে যাবে। তারপর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এখানে কোন প্রাণীটি বোধিসত্ত্ব বা বুদ্ধদেবের জন্ম, যেটাকে বোধিসত্ত্ব বলা হয়। বুদ্ধদেব যে বারবার যে জন্মগ্রহণ করেছেন সেটা বোধিসত্ত্ব বলা হয়। তো এখানে কে বোধিসত্ত্ব বা বুদ্ধদেবের ইনকারনেশন, অবতার, ক্রোকোডাইলটি না বাদুড়টি? ওকে, শুরু করা যাক। দেখো, এইটা পড়লে শুধুমাত্র আমরা যে গল্প কিভাবে লিখতে হয় তার একটা আইডিয়া তোমরা পাবে। যে পরবর্তীকালে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তোমাদের স্টোরি রাইটিং থাকবে, হিন্টস দিয়ে দেবে তোমাদের স্টোরি লিখতে হবে। তো স্টোরির কী কী মেরিটস থাকে তার কিছুটা আইডিয়া আমরা এই গল্প পড়ে জানতে পারবো। সো লেটস প্রসিড। Once upon a time there lived a monkey on the bank of a river. একদা একটি নদীর ধারে একটি বাঁদর বাস করত। Right in the middle of the river there was a small island with many fruit trees. ঠিক মধ্যখানে, নদীর ঠিক মধ্যবর্তী অঞ্চলে একটি ছোট্ট আইল্যান্ড ছিল, মানে দ্বীপ ছিল, সেখানে অনেক অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। ওখানে গাছে কি জন্মাতো? মিষ্টি সরস ফল। At a distance from the bank there was a huge rock in the river. এই নদীর তীরেরই কিছুটা দূরে ছিল একটা বড় পাথর। নদীর মধ্যেই একটা বড় পাথর ছিল। A part of it was above the water. সেই পাথরের কিছুটা অংশ নদীর ওপর, জলের ওপরে উঠেছিল। One day, attracted by the delicious fruits, delicious মানে প্রচণ্ড টেস্টি, একদিন ওই সুন্দর ফলগুলোর প্রতি আকৃষ্ট হয়ে the monkey jumped to reach the rock. মাঙ্কি কী করলো? বাঁদরটি লাফালো। কোথায়? যাতে কিনা সে সেই পাথর, যে পাথরটার ওপরের কিছুটা অংশ জলের ওপরে আছে, সেই অবধি পৌঁছানোর জন্য লাফ মারল। অ্যান্ড ফ্রম দেয়ার লেপ্ট অন টু দ্য আইল্যান্ড। এবং আশ্চর্যভাব, মানে ফ্রম দেয়ার মানে সেখান থেকে সে কী করলো? লাফিয়ে ওই আইল্যান্ড মানে ওই দ্বীপটির ওখানে পৌঁছে গেল। তার বুদ্ধি সফল হল। Not so difficult after all, he said to himself. এই যে নিজেকে নিজে বলা, সেটাকেও দেখো কি সুন্দর ইনভার্টেড কমার মধ্যে লিখেছেন, যাতে মানে ডাইরেক্ট স্পিচ মনে হয়, যে সে নিজেকে নিজে যেটা বলছে সেটাও সে মানে লেখক লিখে প্রকাশ করছেন। তো স্টোরি রাইটিংয়ের এটা একটা বৈশিষ্ট্য। নট সো ডিফিকাল্ট আফটার অল, এটা খুব একটা কঠিন নয়। হি সেড টু হিমসেলফ, তো নিজের প্রতি নিজেকে বলা, এটাকে বলা হয় সলিলকি। ঠিক আছে, পরে যখন ড্রামা পড়বে এরকম প্রচুর সলিলকি তোমরা পাবে, বা নাটক দেখতে গেলে দেখবে একটা নাটকের চরিত্র নিজেই কথা বলছে,
নিজেকেই, এরকম। তো বলছে যে এটা খুব একটা কঠিন কাজ ছিল না। Soon he was enjoying the sweet fruits from the trees. খুব জলদি সে কি করলো, ওই গাছের সুন্দর মিষ্টি ফলগুলো উপভোগ করলো, মানে খেতে লাগলো। There was hardly any other animals there. সেখানে আর কোনো অ্যানিমাল ছিল না। এখানে হার্ডলি এনি আদার অ্যানিমালস দেয়ার মানে হার্ডলি কথাটা এখানে ব্যবহার করেছে কঠিনভাবে। আমরা জানি হার্ড মানে কঠিন, কিন্তু হার্ডলির অর্থটা একেবারেই আলাদা। হার্ডলি মানে প্রায় না, ঠিক আছে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমাল দেয়ার মানে সেখানে কোনো অ্যানিমাল ছিল না। দেয়ার ইজ নো অ্যানিমাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। কোনো অ্যানিমাল না থাকলে কি তাকে কেউ আক্রমণ করতে পারবে না, বা তার ফলগুলোকে তাকে অন্য কারোর সঙ্গে ভাগ করতে হবে না, সেটা নিয়ে ঝামেলা ঝঞ্ঝট হবে না। সো হি ওয়াজ সেফ, তার কোনো বিপদ ছিল না। হি ওয়াজ ইন নো ডেঞ্জার। ডেঞ্জারের অপোজিট হচ্ছে সেফ। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। তাহলে কী করলো, সে বাঁদরটি ডিসাইড করলো, মানে সিদ্ধান্ত নিল যে সে ওই দ্বীপটি প্রতিদিন একবার করে আসবে, কারণ সে তার খাবারের সন্ধান পেয়েছে ওখানে। On the far bank of the river, a big crocodile lived with his wife. ওই নদীরই দূরবর্তী পাড়ে কে থাকতো, একটি বড় কুমির, সে তার স্ত্রীর সঙ্গে থাকতো। One day he noticed the monkey crossing the river in his unique way. একদিন সে দেখলো সে বাঁদরটি ওই নদীটি পার হচ্ছে সেইভাবে, ইউনিক ওয়ে। ইউনিক ওয়ে বলতে এখানে কি বলা হয়েছে, এটা অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে লাইন তুলে। ইউনিক ওয়ে মানে সে ওই যে কিভাবে রাস্তাটা বেছে নিয়েছিল, নদীর এক পার থেকে লাফ দিয়ে পাথরের ওপরে গেল, তারপর সেখান থেকে লাফ দিয়ে আইল্যান্ডে গেল। তো মাঝে মাঝে ওই পাথরটাকে সে তার ওয়ে বানিয়েছিল, তো ওটাকে বলছে ইউনিক ওয়ে। He told his wife, "Did you see him? Let's catch him tomorrow." Next morning, however, the crocodile found that catching the monkey was not easy. তো সে তার ওয়াইফকে বলল, তাকে দেখেছো, চলো আমরা তাকে কালকে ধরে। এই পরের দিন যখন ক্রোকোডাইল দেখলো, যে ওই কুমিরটি দেখলো যে ওই মাঙ্কিটাকে ধরা খুব একটা সহজ ছিল না, ওই বাঁদরটিকে ধরা। The monkey landed on the rock and in a flash jumped off onto the island. সে ওই মানে রকের উপরে নামতো এবং মুহূর্তের মধ্যে সে ওই আইল্যান্ডের উপরে জাম্প করতো। তাই ওই এত ফাস্ট ও জিনিসটা করতো, মানে এত ফাস্ট তার অ্যাক্টিভিটি ছিল যে তাকে ধরা নেক্সট টু ইম্পসিবল ছিল। Hiding behind the rock, the crocodile could only watch him. He returned home without his catch. সে কি করতো, একটা পাথরের পেছনে লুকিয়ে পুরো ব্যাপারটা দেখতো, কিন্তু তাকে ধরতে পারতো না, বাড়ি ফিরে আসতো। Days went by. দিনের পর দিন কাটতে লাগলো। The crocodile thought of many plans to catch the monkey. সে কুমিরটি ঠিক অনেক রকমের ফন্দি আঁটলো যাতে কিনা সে মাঙ্কিকে ধরতে পারে, বাঁদরটিকে। বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কিছুই কাজ করলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। ক্লাচেস মানে তার হাত থেকে, তার কবল থেকে মাঙ্কি সবসময় বেঁচে যেত। তার কবল থেকে মাঙ্কি সবসময় এসকেপ করতো, পালিয়ে যেত, বেঁচে যেত। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বললেন, ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি। তুমি বাঁদরটাকে ধরতে অক্ষম হয়েছ, ফেল করেছ, অসফল হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। কিন্তু আমি তার মিষ্ট মাংস, ফ্লেশ মানে কুমিরেরা মাংসাশী প্রাণী হয়, তাই তাদের বাঁদরটিকে দেখে খুব লোভ লেগেছে খাওয়ার জন্য। বলছে আমি টেস্ট করতে চাই, আমি আস্বাদন করতে চাই বাঁদরটির মিষ্টি মাংস। সো দিস টাইম, এখানে সুইট বলতে মিষ্টি বলতে বোঝানো হয়েছে খুব টেস্টি। মাংস তো আর মিষ্টি হয় না, টেস্টি। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। এই সময় তোমাকে কি করতে হবে, আমার প্ল্যান ফলো করতে হবে, আমার পরিকল্পনা তোমাকে মেনে চলতে হবে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন।
আচ্ছা ঠিক আছে, বলো তাহলে তোমার কি প্ল্যান। দেখো কতগুলো এখানে ডাইরেক্ট স্পিচ ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করে তাদের কথোপকথনগুলোকে হাইলাইট করা হয়েছে। স্টোরি এইভাবেই লিখতে হয়। ফ্ল্যাট স্টোরি কখনো ভালো লাগে না। স্টোরির মধ্যে সবসময় ইনভার্টেড কমার মধ্যে কথোপকথনগুলো যাতে হাইলাইট করা থাকে, যাতে ক্যারেক্টারগুলোকে লিভিং মনে হয়। ঠিক আছে? দ্য ম্যাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার। বাঁদরটি কী করলো? সেই বড় পাথর নদীতে, সেখানে আবার লাফালো। আচ্ছা, সরি, মানে বাঁদরটি লাফায় আরও বড় পাথরটিতে। সেইড দ্য ওয়াইফ। তার স্ত্রী তাকে বলছে, কি বলছে, যে বাঁদরটি একটি বড় পাথরে নদীর উপরে লাফায়। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক। তোমাকে কি করতে হবে? পাথরের ওপরে শুয়ে থাকতে হবে, একদম স্টিল হয়ে, যাতে তোমাকে জীবন্ত না মনে হয়, একটা পাথরই মনে হয়। আর কুমিরেরা যখন স্টিল হয়ে যায়, ওরা বেঁচে আছে কি মরে আছে বোঝা যায় না। when he jumps upon you, যখন সে কী করবে, তোমাকে রক ভেবে তোমার পিঠে জাম্প করবে, থিঙ্কিং ইউ টু বি দ্য রক। তোমাকে যখন রক মনে করে, থিঙ্কিং ইউ টু বি আ রক, সে যখন জাম্প করবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দে, তখন তুমি তাকে সহজেই ধরে ফেলতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর। বলছে বাহ, দারুণ তুমি ফোন দিয়ে এঁটেছো বা প্ল্যান করেছো, আমি অবশ্যই তাকে ধরে ফেলবো কাল। সেই দ্য ক্রোকোডাইল উইথ জয়। কুমিরটি আনন্দের সঙ্গে বলল। তো এই হচ্ছে গল্পের ফার্স্ট পার্ট। এটা মোটামুটি আমি এক্সপ্লেন করে দিয়েছি। এরপরে কি হতে যাচ্ছে, আমাদের একটা মানে গল্প পড়লে যতক্ষণ না গল্পটা সম্পূর্ণ হয়, পরে কি হবে পরে কি হবে বলে একটা উৎসুক থেকেই থাকে। তো পরের পার্টটা আমি পরের ক্লাসে দিয়ে দেবো, একসঙ্গে দেওয়া সম্ভব না। তো এটা ভালো করে পড়ে নাও। কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর একটা প্রশ্ন রইল তোমাদের কাছে, উত্তরটা কমেন্ট বক্সে জানিও। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? থ্যাংক ইউ।